সরকারি দলীয় নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25-এর বিধান সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়। যেহেতু কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, সুতরাং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 স্টিল এ ভ্যালিড ল। এই ভ্যালিড ল মাস্ট বি কমপ্লাইড উইথ। মানবাধিকার কমিশন আইন বিলুপ্ত করা হয়, গুম খুন অধ্যাদেশ বিলুপ্ত করা হয়, গণভোট অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। অপরদিকে স্থানীয় সরকার সংক্রান্ত ক্রান্তিকালীন অধ্যাদেশ সমূহে যেগুলোতে স্থানীয় সরকারের পরিবর্তে প্রশাসক নিয়োগ করার বিধান সংযোজন করা হয়েছিল, সেগুলো সংসদে বহাল তবিয়তে পাশ করা হয়। সরকারের পক্ষ থেকে আর্গুমেন্ট করা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 একটি অবৈধ আদেশ। ওনারা আর্গুমেন্ট করছেন এটি একটি ভয়েড অ্যাব ইনিশিও। আরও আপনারা অবগত আছেন যে ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ 2025 সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সমূহ ইতোমধ্যে বাতিল করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিষয়ে তারা পরবর্তীতে পদক্ষেপ নিবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষণীয় নয়। শুধু কি তাই, আইনে স্বেচ্ছাচারী ব্যাখ্যা প্রদান করা হচ্ছে, আরবিটারি ইন্টারপ্রিটেশন অফ ল দেওয়া হচ্ছে। ওনারা পরিপূর্ণভাবে ভুলে গেছেন যে সেপারেশন অফ পাওয়ার থিওরি বলতে একটি থিওরি আছে, এটিও এখন আর তারা মেনে চলতে চাচ্ছেন না। কোনো আইন সংবিধান সম্মত কিনা তা নির্ধারণ করার একমাত্র এখতিয়ার হলো উচ্চ আদালতের। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে পারেন না, অথচ হরহামেশা তাই করে চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2014, 18 এবং 24 সালের 3টি পাতানো নির্বাচন হয়েছে, ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে বিতর্কিত করা হয়েছে, ন্যায় বিচার আইনের শাসনকে ভুলুণ্ঠিত করা হয়েছে, বিচারালয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, সামাজিক রাজনৈতিক আন্দোলনগুলোকে নৃশংসভাবে দমন করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে, গুম খুন নির্যাতন আয়নাগর ছিল নিত্যদিনের বাস্তবতা। দেশীয় আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী 2009 থেকে 24 সালের 36শে জুলাই পর্যন্ত 4000-এরও বেশি মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন। 700-রও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন, 4000-এরও বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করেছেন। সভা সমাবেশ সংকুচিত করা হয়েছে, ভয়ের সংস্কৃতি বা সেন্স অফ ফিয়ার তৈরি করা হয়েছে। শুধু কি তাই, দুর্নীতি ও অর্থ পাচার ভয়াবহ রূপ ধারণ করেছিল। পাচার করা অর্থে কানাডায় বেগমপাড়া গড়ে তোলা হয়েছে, ব্যাংকিং খাতকে দেউলিয়া করা হয়েছে, অযাচিত ফোনে ভুইফোর ব্যক্তি বা কোম্পানিকে শত শত কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যা এখন ভয়ঙ্কর লোন ডেফল্টারের কেস কোর্টগুলোতে এসে হাজির হচ্ছে। ভয়ঙ্কর নভেম্বরের মতো ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক রিজার্ভ চুরি হয়েছে, 16 বছরে প্রায় 30 লাখ কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করতে সংবিধানের 15 সংশোধনী পাশ করা হয়েছে। 7-এর ক, খ অনুচ্ছেদের মতো বিধান সংযোজন করে মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিলুপ্ত করা হয়েছিল সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটের ব্যবস্থাও। পাশাপাশি 4 ক, 5ম, 6ষ্ঠ, 7ম তফসিল সংবিধানে যোগ করে কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। ফলশ্রুতিতে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হয়েছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, রিপাবলিকান ক্যারেক্টার পরিবর্তন হয়ে একনায়কতান্ত্রিক বা অথরিটেটিভ ক্যারেক্টারে রূপান্তরিত হয়েছিল। এভাবে বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার, নাগরিক স্বাধীনতা হরণ, নির্যাতন, নিপীড়নের হতাশ এবং গভীর ক্ষোভের জন্ম হয়েছিল। দীর্ঘদিনের সেই চাপা ক্ষোভ অবশেষে আগ্নেয়গিরির অগ্ন্যোৎপাতের মতো
বিস্ফোরিত হয়ে 2024 সালের জুলাই মাসে প্রস্ফুটিত হয়। সেই বিস্ফোরণ কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, ছিল অধিকার, মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক অদম্য জন আকাঙ্ক্ষার দুরন্ত বহিঃপ্রকাশ। পরিশেষে উত্তাল জনতার স্রোতে ভেসে যায় 16 বছর ধরে গড়ে ওঠা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্ষমতার মসনদ। অগণিত ছাত্র জনতার আত্মত্যাগ, পঙ্গুত্ব বরণ, নির্যাতন, দুঃসহ বেদনা বেদুর গল্প আর শহীদ আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ সহ 1400 শহীদের রক্তের সিঁড়ি বেয়ে আমরা ফিরে পাই নতুনভাবে পথ চলার প্রেরণা। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে 3টি প্রধান লক্ষ্য বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়ে সরকার পথ চলতে শুরু করে। তন্মধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, বিচার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সংস্কার এখনো অধরাই থেকে গেছে। সংস্কারের লক্ষ্যে 2024 সালের 7 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে। দীর্ঘ পর্যালোচনা ও মত বিনিময়ের পর কমিশন 2025 সালের 31 জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। 2025 সালের 15 ফেব্রুয়ারি সকল রাজনৈতিক দলের গ্রহণে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ওই ঐকমত্য কমিশনে দেশের 33টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেন। জুলাই জাতীয় সনদের সংস্কার সংক্রান্ত সর্বমোট 84টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। তন্মধ্যে 47টি প্রস্তাব ছিল সংবিধান সংক্রান্ত এবং বাকি 37টি প্রস্তাব ছিল আদেশ, অধ্যাদেশ এবং বিধি দ্বারা প্রণয়ন করার জন্য। প্রশ্ন ওঠে, এই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে? কোনটি সবচেয়ে বেশি টেকসই এবং কার্যকর পদ্ধতি হিসেবে পরিগণিত হবে? এরই ধারাবাহিকতায় 2025 সালের 13 নভেম্বর মহামান্য রাষ্ট্রপতি জনগণের সার্বভৌম ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন। এই আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্ধারণ করা হয়। আদেশের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে। গণভোটের প্রশ্ন কি হবে তা নির্ধারণ করা হয় 4 নম্বর অনুচ্ছেদে। গণভোটের প্রশ্নে বলা হয়, হা ভোট বিজয়ী হলে তত্ত্বাবধায়ক সরকার সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদ অনুযায়ী ঢেলে সাজানো হবে। আগামী জাতীয় সংসদে হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চকক্ষ থাকবে 100 সদস্য বিশিষ্ট। এছাড়া জুলাই জাতীয় সনদে যে 30টি প্রস্তাবের বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য থাকিবে। 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গণভোট অনুষ্ঠিত হবে। 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়, গণভোট হা হলে, ভোট বিজয়ী হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদলের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদ প্রথম অধিবেশন থেকে 160 দিন কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কাজ সম্পন্ন করবেন। গণভোট গ্রহণের কার্যপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে 25 নভেম্বর 2025 গণভোট অধ্যাদেশ 2025 জারি করা হয়। উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন কিংবা এর পদ্ধতি নিয়ে সে সময় কেউই কোনো প্রশ্ন উত্থাপন করেননি। সবাই একযোগে গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলেছিলেন। আদেশের নির্ধারিত পদ্ধতিতে 12 ফেব্রুয়ারি 2024 তারিখে জাতীয় নির্বাচনের পাশাপাশি একই সময় সংবিধান সংস্কার তথা জুলাই জাতীয় সনদের ওপর ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী গণভোটের ভোটদান হার ছিল 60.26%। প্রদত্ত ভোটের মধ্যে প্রস্তাবিত সংবিধান সংস্কারের পক্ষে হা ভোট রায় দেন 68% মানুষ। জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25, গণভোট অধ্যাদেশ 25 চ্যালেঞ্জ করে মাননীয় হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করেন, যার নম্বর 2541/2024, 2787/2024 দায়ের করা হয়। উক্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে 3রা মার্চ 2026 তারিখে রুল নিশি জারি করা হয়।
তবে কোনো স্থগিতাদেশ বা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়নি। ফলে সংবিধান সংস্কার পরিষদ গঠন, পরিষদের সদস্যদের শপথ গ্রহণের ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকার কথা নয়। আমি আবার বলছি যে রিট পিটিশন তারা হাইকোর্টে দায়ের করেছেন, এই রিট পিটিশনে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ আদালত দিতে রাজি হন নাই। যেহেতু কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, সুতরাং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 স্টিল এ ভ্যালিড ল। এই ভ্যালিড ল মাস্ট বি কমপ্লাইড উইথ। যদি কেউ ভ্যালিড লকে কমপ্লাই না করে, দে or he or she must face the consequences. 2026 সালের 17ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25-এর 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একই অনুষ্ঠানে তাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া গ্রহণের কথা ছিল, কিন্তু সে অনুযায়ী নির্বাচনে বিরোধী দলীয় জোটের নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ গ্রহণ করেন। কিন্তু সরকারি দলীয় নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25-এর বিধান সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা উত্থাপিত হয়, তবুও কোনো সুরাহা হয়নি। এরপর আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংস্কারের অংশ হিসেবে প্রণীত মানবাধিকার কমিশন আইন বিলুপ্ত করা হয়। গুম খুন অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের সাথে বিচারক নিয়োগ অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। গণভোট অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। অপরদিকে স্থানীয় সরকার সংক্রান্ত ক্রান্তিকালীন অধ্যাদেশ সমূহে, যেগুলোতে স্থানীয় সরকারের পরিবর্তে প্রশাসক নিয়োগ করার বিধান সংযোজন করা হয়েছিল, সেগুলো সংসদে বহাল তবিয়তে পাশ করা হয়। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত মাননীয় আপিল বিভাগ ৫৫ সংশোধনীর মামলার রায় ঘোষণা করেন। 2024 সালের গণ অভ্যুত্থানের পর এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুজনের সম্পাদক জনাব মদিউল আলম মজুমদার একটি রিট আবেদন দায়ের করেন। উক্ত রিট আবেদন শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণভোট সংক্রান্ত বিধান ফিরিয়ে আনার আদেশ দেন। পাশাপাশি সংবিধানের 7-এর ক, 7-এর খ, সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদ বাতিল ঘোষণা করেন। উক্ত রায়ের বিরুদ্ধে 3টি আপিল দায়ের করা হয়। প্রাথমিকভাবে পুরো সংবিধান সংশোধনী বাতিলের আলোচনা আসলেও অবশেষে নানাবিধ সাংবিধানিক ও আইনগত জটিলতার সৃষ্টি হতে পারে ভেবে হাইকোর্টের রায়কে পরিপূর্ণভাবে বহাল রাখা হয়। আর সেই সময় আদালত সিদ্ধান্ত নেন যে জাতীয় নির্বাচন পর্যন্ত শুনানি স্থগিত রাখা হবে। ইলেকশনের আগে শুনানিতে আসছিল তখন, এবং গণভোট জনগণের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অবশেষে 26 সালের 9 জুলাই 3 দিনের শুনানি শেষে মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল সমূহ খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। এর ফলে সংবিধানের 7-এর ক, 7-এর খ অনুচ্ছেদ বাতিল হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। সংবিধান সংশোধনের ব্যাপারে গণভোটের বিধান পুনর্বহাল হয়। মৌলিক অধিকার বলবৎ করার ব্যাপারে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার একমাত্র ফোরাম নির্ধারণ করা হয়। তবে ৫৫ সংশোধনীর অবশিষ্ট বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতীয় সংসদের ওপরেই ন্যস্ত করা হয়। পরিস্থিতি বিবেচনায় এটি নিঃসন্দেহে একটি সঠিক ও কার্যকর সিদ্ধান্ত। এর রায়ের পর এখন সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ সুগম হয়েছে। সমগ্র জাতির প্রত্যাশা পূরণের এটিই মোক্ষম সময়।